জয় হিন্দ। আজকে ক্লাস 9 আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে ইউরোপের সামাজিক ও রাজনৈতিক বিবর্তন। আমি আজকে দ্বিতীয় ক্লাসে চলে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসে আছে যে বা 2 নম্বর যেটা আমরা চ্যাপ্টার থেকে তুলছি সেটা হচ্ছে যে নবজাগরণ ও মতবাদবাদ। তো আমি প্রথমে হেডিং করেছি যে নবজাগরণ এবং হচ্ছে মানবতাবাদ। এটি কি, নবজাগরণ কি এবং মানবতাবাদ কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা চলে আসি যে রেনেসাঁস। রেনেসাঁস মানে হচ্ছে যে নবজাগরণ, কিন্তু আমরা এটা বুঝবো কি করে, এটা কি ভাষা রেনেসাঁস আর নবজাগরণটাই কি? রেনেসাঁস হচ্ছে একটা ফরাসি শব্দ। কি ফরাসি শব্দ? কে ব্যবহার করেছিল? মিসলে। মিসলে নামক ইতিহাসিক প্রথম ব্যবহার করেছিল। রেনেসাঁস মানে হচ্ছে যে নবজাগরণ, একবারে পরিবর্তন, নতুন রূপ ধারণ, এবং একে বলা যায় যে রিবার্থ মানে পুনর্জন্ম। মানে আমরা কোনো একটা কাজ করি, ধরো মনে করো আমি কোনো একটা বন্ধুর সঙ্গে, কোনো একটা বান্ধবীর সঙ্গে, কোনো একটা পারিবারিক কোনো মানে আত্মীয়র সঙ্গে মেলামেশা করছি, হঠাৎ ও আমাকে কিন্তু কোনো কিছুতে একটা ঠগিয়ে দিল। তখন মনে হয় যে একে আমি চিনতে পেরে গেলাম, এ আমাকে ব্যবহার করছে, আমি ওকে ছেড়ে দিয়ে আমি নতুন করে আবার অন্য কোনো বন্ধুর সঙ্গে মেলামেশা করছি, নিজের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দিলাম, নিয়ে কি হলো, আমরা নতুন একটা সম্পর্ক তৈরি করলাম। এটাকেই বলছি আমরা রেনেসাঁস। রেনেসাঁস হচ্ছে যে এর বাংলা বা একে বলছি আমরা পুনর্জন্ম, ইংলিশে বলছি একে রিবার্থ। রিবার্থ মানে আবার আমার জন্ম হলো, মানে পুরাতন যত রীতি প্রথা ছিল। আগের আমরা ভিডিওতে বলেছিলাম যে যখন এই ইউরোপে ম্যাক্সিমাম 1000 থেকে 1500-তে, তার আগেতে পোপের নিয়ন্ত্রণে পুরো ইউরোপ থাকতো, কিন্তু পোপদের এই অত্যাচার কিন্তু সাধারণ মানুষ আর সইতে পারেনি, যে আমরা এত অত্যাচার, এত রীতিনীতি আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে, আমাদেরকে সেটাই মেনে চলতে হচ্ছে। রাজাদেরকেও মনে হচ্ছে যে ছোট যারা ছিল, মানে সব থেকে কষ্ট কারা পায়, একবারে নিচু স্তরের মানুষ, যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তার থেকে নিচের দিনমজুরি যারা, তারা বেশি কষ্ট পায়। তারা কিন্তু এই সব রীতি, যদি একটা দিনমজুরিকে বলা হয় প্রত্যেক দিন তোমাকে মন্দিরে যেতে হবে, বা একটা দিনমজুরি যারা কাজ করে তাকে যদি বলা হয় প্রতিদিন তোমাকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ও প্রত্যেক দিন এই কাজটা করতে ও কি করবে? ও সারাদিনে 200 থেকে 300 টাকা ইনকাম করে, প্রতিদিন ওর পক্ষে যাওয়া সম্ভব নয়। সেরকমই পোপদের নিয়ম কানুন এত কঠোর ছিল, যারা নিচু স্তরের মানুষ ছিল তারা কিন্তু এই সব মেনে নিতে পারেনি। এরা সব পুরাতন নীতি প্রথাকে বাদ দিয়ে দিল, নতুন রীতি প্রথাকে নিজের চাপিয়ে নিল বা মেনে নিল, রিবার্থ হলো। যত সব মানে রাজার কথা ছিল, নীতি ছিল, সবকে উল্টে দিয়েছে। কিন্তু এটা বইয়ে সিলেবাসের প্রথমে ঢুকছি, একটু ইন্ট্রোডাকশন হচ্ছে, এরপরে প্রচুর পড়া আছে। সেগুলো যত লেভেলের যেরকম করে পড়বে সেরকম করে পড়াবো, মানে লেভেল 1 থেকে 10, মানে লেভেল 10 পর্যন্ত একবারে স্টার্ট দিতে হবে। তাহলে সেরকম হচ্ছে যে পুরাতন সব কিছুকে ছেড়ে দিয়ে নতুন রিবার্থ জন্মালো এই যে এইখানটায়। কি করে? ওরা কি বলছে? ওরা বলছে যে আমরা স্বাধীন হয়ে থাকতে চাই, আমরা কারো গোলামি করব না, কারো কথায় ওঠা বসা করব না, রাজা হোক, জমিদার হোক, ব্যবসায়ী হোক, আমাদেরকে কেউ যেমন শোষণ করতে না পারে, আমরা স্বাধীন হয়ে থাকতে পারি, আমরা কারো আন্ডারে কাজ করতে, এরকম দিনমজুরি হিসাবে বা বাধা মজুরি হিসাবে আমরা সারা বছরের ঠিকা হিসাবে কাজ করব না, আমাদের স্বাধীনভাবে আমাদেরকে নিজের জীবনযাপন করার অধিকার আছে। এরা নিজের স্বাধীন জীবনযাপন বেছে নিতে শুরু করলো।
তাহলে 1 নম্বর কি হলো? স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? ও নিজের ইচ্ছার পোশাক পরতে পারলো, নিজের ইচ্ছার কাজ করতে পারলো, নিজের ইচ্ছা বাড়ি করতে পারলো। এরকম নয় যে তখনকার দিনে বাড়ি করবে, যে নিজের ইচ্ছা বাড়ি করবে, সেরকম নয়। পোপ যদি বলতো বা চার্চ যদি বলতো তোমার এইরকম চারকোনা বাড়ি হবে, তো এইরকম চারকোনায় বাড়ি হতো। এই রীতিনীতি প্রথাকে সব বাদ দিয়ে দিল, যে তোমার পোপ হোক চার্চ হোক, তোমাদের কোনো কথা শুনবো না, আমরা স্বাধীনভাবে নিজের স্বপ্ন নিজে পূরণ করব আমরা। ঠিক বুঝতে পারলাম। দ্বিতীয়ত চলে আসে যে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে কি? আমরা কোনো ধর্মকে বেশি মান্যতা দেব না, আমরা সবাইকে নিয়ে চলবো। যেমন ভারতে একটা কি বলছে যে ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু এখানটায় ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে কোন ধর্মের লোক তোমাকে বলতে হয়। তার মানে কি ধর্মনিরপেক্ষ লোক বোঝাচ্ছে? ধর্মনিরপেক্ষ মানে আমরা কোনো ধর্মের কথা বলবো না, আমরা শুধু সমাজের কথা বলবো, উন্নতির কথা বলবো, স্বাস্থ্যের কথা বলবো, পড়াশোনার কথা বলবো, এই কথাগুলো বলবো, যেমন সমাজের চারিদিকের উপকার হয়, মানুষের উপকার হয়। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ এরকম না যে ভোটের সময় স্টেজে উঠে বলবো আমি একটা মন্দির বানিয়ে দেব, আমাকে ভোট দাও। ধর্মনিরপেক্ষ দেশ কোনোদিন এটা বলতে পারবে না। বা এরকম নয় যে কোনো মুসলিম বা কোনো খ্রিস্টান বলে একটা চার্চ বানিয়ে দেব, আমাকে ভোট দাও। মুসলিম বলে একটা মসজিদ বানিয়ে দেবো, একটা মাজার বানিয়ে দেবো, এরকম করে ভোট কিন্তু এরকম করে চাইতে পারবে না। কোনো নেতা হোক বা কোনো ব্যবসায়ী হোক, কেউ এরকম কথা বলতে পারবে না। ধর্মনিরপেক্ষ মানে একবারে সাইলেন্ট, মানে আমরা কারো কথা শুনবো না, আমরা কারো মতে চলবো না, আমরা নিজের মতে চলবো, কোনো ধর্মের কথা বলবো না। বুঝতে পারলাম। তারা দুটো নীতি মানলো, একটা দুটো। তাহলে প্রথমে স্বাধীন হয়ে গেল, 2 নম্বরে কি করলো ওরা? যে আমরা কোনো কথা বাদ দেবো না, আমরা কোনো ধর্মের কথা শুনবো না, আমরা নিজে যা পারবো তাই খাবো, আমরা যদি সূর্য যদি পশ্চিম দিকে ওঠে তাই মেনে নিল, কিন্তু আমরা এই চার্চের কথা আর পোপের কথা শুনবো না। তারপরে চলে আসে যে যুক্তিবিদ। যুক্তিবিদ, তারা যুক্তিবিদ দিয়ে মানে যুক্তি দিয়ে কথা বলতে শুরু করলো। এরকম নয় যে তোমাকে কেউ ধরো ডাকছে বাজারে যেতে, তুমি যদি ওকে ডাইরেক্ট বলে দাও যদি আমি বাজারে যাব না, তো ও দুঃখ পাবে। তার জন্য কি বলছে, তুমি ভাই বাজারে যাও, আমার বাড়িতে কাজ আছে, মায়ের ওষুধ নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে একটা যুক্তি। তখন ও ভাববে যে হ্যাঁ ঠিকই তো বলছো, কি করে আমার সঙ্গে বাজার যাবে, ওর মায়ের ওষুধ আনতে হবে মাঠ থেকে, গাছামো ওষুধ, তখন কিন্তু মেনে নেবে। তো কি করলে মানুষ প্রত্যেকটা কথাতে যুক্তি ব্যবহার করতে শিখলো। কোনো নেতা যদি ভোট চাইতে আসছে বা কোনো রাজা বলছে যে আমি এটা তোমাদের জন্য এটা করে দেবো, তুমি বলছে কেন করবে, তোমার কি উপকার হবে আমার এটা করে, তোমার কি? আমি যদি কাউকে 100 টাকা দিই, এই নাও 100 টাকা নাও, ও আমাকে হঠাৎ একটা কোয়েশ্চেন করতে হবে ওকে, যে তুমি আমাকে 100 টাকাটা দিচ্ছ তো তোমার কি উপকার হচ্ছে, তখন কিন্তু ওকে সত্যি কথা বলতে হবে। আমার ভাই তোমাকে 100 টাকা দিচ্ছি কারণ কাল যদি সকাল সকাল আমার বাড়িতে কোনো একটা কাজ লাগে তো তুমি যেও, একটু হাত দিও। তখন কিন্তু বুঝে নেবে যে আমাকে ও গোলাম বানাবার চেষ্টা করছে। কেউ যদি কোনো কিছু ফ্রিতে দেয়, তো তার মানে ওর উপরে কোনো কিছু একটা মতলব আছে, নির্দিষ্ট একটা মতলব আছে। তো সেটাই বলতে চাইছে যে যুক্তি। কেউ যেমন যুক্তি দিয়ে তোমাকে ঠগাতে না পারে, যুক্তি ছাড়াও তোমাকে কোনো কাজ না করতে পারে বা কাজ না করাতে পারে। তোমাকে কেউ ডাকলো আমার কাজটা করে দে, হ্যাঁ কালকে তুই আমার কাজটা করে দিস তবে তোমার কাজটা করে দেবো, এরকমভাবে মানুষ যুক্তি দিতে শুরু করলো। আস্তে 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 ছোট জিনিস আস্তে 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 বড় হতে শুরু করলো। প্রথম যখন কোনো কিছু তৈরি হয়েছিল তখন এইরকম মডিফাই করে তৈরি হয়নি। প্রথমে যুক্তি তৈরি হলো, যুক্তি থেকে যুক্তিবিদ হলো, যুক্তিবিদ থেকে আস্তে আস্তে সব তো যুক্তিতে মিলে তো এই সব কিছু তৈরি। ঘর বাড়ি সব তো যুক্তি। একজন যুক্তি দিলে ইট তৈরি করার, একজন যুক্তি দিল সিমেন্ট তৈরি করার, একজন যুক্তি দিল রড তৈরি করার, আর একজন মিস্ত্রি হলো, সব কটাকে যোগ করে দিয়ে বাড়ি উঠে গেল। এটা যুক্তি। এরকমভাবে মানুষ যুক্তিকে কাজে লাগাতে বা কাজে লাগিয়ে এগিয়ে উঠলো। মানুষ বলছে এই পোপ চার্চ এদিকে পেলে পরে দাবড়া ওকে। আমি ইতিহাস পড়াই মানে একটু জোর কণ্ঠে, কিন্তু প্রথম একটা ইন্ট্রোডাকশান তো সেরকম কিছু বলার নাই। এগুলো হচ্ছে ডিপলি মানে অনেক গভীরে গিয়ে চিন্তা করতে হবে, তবেই তুমি এই পড়া বুঝতে পারবে। আমি সহজ ভাষায় তোমাকে বোঝার চেষ্টা করছি। তারপরে চলে আসছি, তারপরে হচ্ছে চিন্তাবিদ। যখনই যুক্তি লেগে যাবে কোনো কাজে, তারপরে কিন্তু তোমার কি হবে, চিন্তা হবে যে আমি
সিমেন্টের সঙ্গে বালি যোগ করেছি, এবার ওটা কি জমবে না জমবে না, একটা চিন্তা। এই চিন্তা যখনই হবে তখনই তোমার কোনো একটা পরিবর্তন হবে। এই পৃথিবীতে যত কিছু তৈরি হয়েছে সব কিছুর পরিবর্তন একটা হচ্ছে চিন্তা। আর যে চিন্তা শক্তি শুধু একমাত্র মানুষের আছে। কার আছে? মানুষের। মানুষ ছাড়া কেউ চিন্তা করতে পারে না, কারণ মানুষ চিন্তা করেই এত কিছু তৈরি করেছে। এই পেন, যে ক্যামেরায় আমি শ্যুট করছি, এই ক্যামেরা, মোবাইল ফোন, ঘর বাড়ি, সব কিন্তু চিন্তা। যুক্তি করতে গেলে, যুক্তি কাউকে দিতে গেলে তার আগে চিন্তা করতে হয় যে যুক্তিটা কি আমার সঠিক হবে না ভুল হবে। এই যুক্তি চিন্তাকে মিলিয়ে আস্তে আস্তে মানুষ শিল্পর দিকে এগিয়ে গিয়েছিল। শিল্প থেকে নতুন নতুন ব্যবসায় নতুন নতুন কিছু তৈরি করতে শুরু করলো। একেই বলছে যে রেনেসাঁস। বুঝতে পারলাম আমরা? রেনেসাঁস। আজকের দিন কিসের জন্য? এই রেনেসাঁসের জন্য। সেদিন যদি এরকম পোপকে ধরিয়ে না কেলাতো, যদি না মারতো, না রীতিনীতি ছাড়তো, তাহলে আজও ঠিক ওইরকমভাবে চলতাম আমরা। তো কোনো কিছু ছেড়ে দেওয়া সব থেকে হচ্ছে যে কঠিন কাজ, কিন্তু কঠিন কাজের পরেই কিন্তু সহজ হয়। সে তখন ছেড়েছিল, তার জন্য আমরা এই আধুনিক যুগে আধুনিকভাবে পড়াশোনা করছি। রুমের ভিতরে কেউ পড়াচ্ছে, কেউ খাটের উপরে শুয়ে শুয়ে কেউ দেখছে। কিন্তু আগে এরকম ছিল না। একটা শহর থেকে আর একটা শহর সাইকেল চালিয়ে গিয়ে পড়তে যেত, বা কেউ হেঁটেও যেত। কিসের জন্য? তখন এই রেনেসাঁস হলো, চিন্তা হলো, যুক্তি হলো, চাকা তৈরি হলো, চেন কভার তৈরি হলো। আস্তে আস্তে মানুষ দুটো চাকা তৈরি করে সাইকেল তৈরি করলো। সাইকেল তৈরি করার পর আস্তে আস্তে মোটরসাইকেল তৈরি হলো। মোটরসাইকেল তৈরি হওয়ার পর এখন দেখো, যখন কোনো এক শহর থেকে আরেক শহর পড়তে যাওয়াও কোনো ব্যাপার নেই, ঘরে বসে পড়বো তাও কোনো ব্যাপার নেই। এই রেনেসাঁসের জন্যই কিন্তু হচ্ছে। তাহলে শর্টকাট আমরা বুঝে নেব যে নবজাগরণ মানে হচ্ছে রেনেসাঁস। রেনেসাঁস হচ্ছে একটা ফারাসি শব্দ। ফারাসি শব্দটি ব্যবহার করেছিল মিসলে। এইটি রেনেসাঁসের নাম, মানে বাংলায় বলছে একে পুনর্জন্ম, ইংরেজিতে বলছে একে রিবার্থ। আর চারটি মেন হচ্ছে পয়েন্ট। একটি হচ্ছে মানুষ স্বাধীন হতে চেয়েছিল, আরেকটি হচ্ছে ধর্মনিরপেক্ষ হতে চেয়েছিল, তারপরে মানুষ যুক্তিবিদ হতে চেয়েছিল, তারপরে মানুষ চিন্তাবিদ হতে চেয়েছিল। এরপরে বইয়ে কি বলছে দেখছি, এই চিন্তাবিদ হওয়ার পর মানুষ কিন্তু, এবং আস্তে আস্তে দর্শন, সাংস্কৃতিক, বিজ্ঞান, আস্তে আস্তে মানুষের পড়ার মানে মনোভাব জাগলো। আমরা পড়বো, জানবো, কিছু করব, এবং এইরকমভাবে আস্তে 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 নবজাগরণ কিন্তু শেষ হলো। এরপরে চলে আসি আমরা মানবতাবাদ। মানবতাবাদ 1400 থেকে 1500 দশকে, ওকে বলে 1410 খ্রিস্টাব্দ, 1510 খ্রিস্ট। আমরা ডাইরেক্ট বলছি 1400-1500 খ্রিস্টাব্দে ব্যবহার হয় মানবতাবাদকে। কিন্তু প্রথমে এরকম ডাইরেক্ট মানবতা চলে আসেনি। ওকে ইংলিশে ওকে প্রথমে ফারাসি আসে, ল্যাটিন আসে, তারপরে ইংলিশ আসে। যেমন হচ্ছে হিউম্যানিস্টার পরে চলে আসে যে হিউম্যানিজম পর হচ্ছে হিউম্যানিস্ট। এরকম আস্তে আস্তে পরিবর্তন হয়ে মানবতা মানে হচ্ছে হিউম্যানিস্ট। এই হিউম্যানিস্ট থেকে আস্তে 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 মানবতাবাদ তৈরি হয়েছে। মানবতাবাদ মানে কি? কোনো মানুষকে খারাপ ব্যবহার করব না, কোনো মানুষের সঙ্গে চিটিং করব না, কোনো মানুষের যেটা প্রাপ্য অধিকার প্রাপ্য দেব। মানুষ নিজেকে ভগবান যেমন না মনে করে, মানুষ নিজেকে যেমন আল্লাহ বা ভগবানের বা ঈশ্বরের সৃষ্টি মনে করে, তার অনুপ্রেরণা করে, কিন্তু এরকম নয় যে কোনো মানুষকে ভগবান মনে করে, সেটাই বলছে। এবং সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। সবার উপরে মানুষ সত্য, কারণ মানুষের পেট সত্য, মানুষ খাবে। বাদ বাকি কোনো মানুষ তো খায়। আর মানুষ ছাড়া যাদের কোনো প্রাণ নেই তারা খেতে পারে। যেমন ধরো, তুমি গাছকে একটা আপেল বা 1 কিলো কলা কিনে নিয়ে দিবে, খেতে পারবে না। মানুষই হচ্ছে সত্য। মানুষই মনে করছে, কেউ কেউ মনে করে যে মানুষ আছে বলেই সব কিছু চলছে পৃথিবীতে। মানুষ না থাকলে কিন্তু এরকমভাবে গোল করে সব কিছু ঘোরা অসম্ভব হতো, সেটাই বলছে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসি যে বৈশিষ্ট্য পড়লাম। এরপরে হচ্ছে যে বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি? মানুষের কি বৈশিষ্ট্য হতে পারে? এর বৈশিষ্ট্য হচ্ছে যে, আমি 3-4টে লিখেছি বৈশিষ্ট্য। মানুষের ভালো ব্যবহারের বৈশিষ্ট্য হবে, এক হবে আচার।
মানে আচার আচরণ। আচার আচরণ কি বলতে, যে কারোর সঙ্গে ব্যবহারে কেমন কথা বলছে, যে কেমন আসছো, কখন এসছো, কিভাবে এলে, তুমি কি শরীর তোমার ভালো আছে, জ্বর হয়েছে না ব্যথা হয়েছে। এক হচ্ছে স্বভাব, কোনো জায়গায় যাবে এরকম ঠিকঠাকভাবে থাকবে, ডিসিপ্লিন মানে নিজের ড্রেস পোশাক ভালোভাবে রাখবে। এটাই হচ্ছে যে মানে মানবতাবাদের একটি মূল বৈশিষ্ট্য। এরকম নয় যে কোনো স্কুল তুমি চলে গেছো এই দিক ফাটাই আর এই দিক ফাটাই বুক মানে দেখা যাচ্ছে। এখন যেরকম ইনস্টাতে ডান্স চলছে এরকম নয়, মানে ঠিক স্কুল ইউনিফর্মে যেতে হবে, যেমন তোমার স্বভাবটা ভালো থাকে। কোনো জায়গায় বসবে যেমন মুখ থেকে যেমন লালা না পড়ে, বা কোনো জায়গায় তুমি বসছো মাথায় চুলটা তুমি একবার নামিয়ে নিয়েছো, ওটা তোমার স্বভাব ভালো দেখায় না ওটা। সেটাই বলছি, মানবতার প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমার আচার আচরণ ভালো হবে এবং তোমার স্বভাব ভালো হবে। বুঝতে পারলাম প্রথমটা স্বভাব হবে। দ্বিতীয়টা বলছে ধর্মনিরপেক্ষ। তুমি কোনো ধর্মের, যেমন আছে ভারতবর্ষটা মনে করো, তখনকার দিনে তো ওটা ইউরোপে চলছিল, এখন ভারতবর্ষে তুমি মনে করো হিন্দু মুসলমান খ্রিস্টান যত সবাই আছে ভারতবর্ষে। বেশিরভাগ এখন খ্রিস্টান স্কুল উন্নত, সব ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। যদিও বা ফর্ম ফিল আপের বেলায় জিজ্ঞাসা করি নাই, এইটো ওই জানে কি করে জিজ্ঞাসা করে। তো ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে কোনো ধর্মের মানুষকে ছোট করে না দেখা, কোনো ধর্মের মানুষকে বড় চোখেও না দেখা, সবাইকে একসঙ্গে নিয়ে রাখা। তার জন্যই স্কুলে স্কুল ড্রেস ব্যবহার করা হয়। এরকম যদি করা হতো, যদি স্কুল ড্রেস ব্যবহার না করা হতো, তো একাধ রকম একাধ দিন একাধটো ড্রেস পরে চলে আসতো। হিন্দু ধর্মের গেরুয়া, মুসলমান ধর্মের হচ্ছে সাদা, আর খ্রিস্টান ধর্মে চলে আসতো কালো। চলো স্কুল স্কুল তো নাম যে বরযাত্রী আসছে সব, এরকম মনে হতো। তো ভারতবর্ষ কি একটা ধর্মনিরপেক্ষ দেশ। তারপর হচ্ছে মানুষ ও রাষ্ট্র। মানুষ ও মানুষের রাষ্ট্র পরিচালনার সাহায্যে যেমন মানে ভালোভাবে পরিচালনা হয়, এরকম যে রাষ্ট্র শুধু করে যেমন তেমনভাবে পরিচালনা হবে, মানুষের কোনো কাজে লাগবে না। যে সমস্ত রাষ্ট্রের টাকা, মানে এটা অনেক বড় টপিক, ছোটোভাবে বোঝাচ্ছি। মনে করে যে কোনো একটা মানুষের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, যদি মানে সরকারি নেতাদের সঙ্গে যদি মানুষের সম্পর্ক না ভালো থাকে, তো নেতারা বড় হয়ে যাবে, মানুষরা গরিব হয়ে যাবে। তো দুজনকে যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে হবে এবং নেতাদেরকেও বোঝাতে হবে যেমন সম্পর্কটা ভালো থাকে। বুঝতে পারলাম। তারপরে চলে আসছি হচ্ছে 4 নম্বর হচ্ছে সুখ দুঃখ প্রেম ভালোবাসা। আমরা সুখে একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ির মেল থাকে, মানে এরকম না যে একটি বাড়িতে কোনো কিছু তৈরি হচ্ছে আর আমি যাব, আমাকে যাওয়া মাত্র আমাকে দেবে না, লুকিয়ে দেবে। এটা সুখ বোঝায় না। এটা কি সুখ বোঝায় না। সুখ মানে হচ্ছে যে আমি আমার বাড়িতে কোনো কিছু একটা তৈরি করলাম, পাশে বাড়িতে সুগন্ধ যাওয়ার আগে আমি সেটা ওর বাড়িতে পৌঁছে দিতে পারি, সেটা হচ্ছে আসল সুখ। এই সুখটা যেমন থাকে। তারপরে হচ্ছে প্রেম। মানুষের প্রতি মানুষের প্রেম এখন দূরে হয়ে মানে দূর হয়ে যাচ্ছে। প্রেম ভালোবাসা থাকে, মহব্বত থাকে, সেরকম বলছে হচ্ছে ভালোবাসা যেমন থাকে, মানে কি একের পর একে যেমন দুর্ঘৃণা বা নিন্দা না করে, যেমন যেমন ওকে দেখে না ও তো খারাপ, মানে নেশা করে, এরকম বলা যাবে না। মানবতাবাদের এটা একটা উদ্দেশ্য। 2 নম্বর। 3 নম্বরে চলে আসি, হচ্ছে বললাম কারো মানে নাম খারাপ করা যাবে না, নাম খারাপ করা যাবে না, কারো দুর্ব্যবহার করা যাবে না, কারো গিল লেগা যাবে না, এগুলো হচ্ছে মানবতাবাদের। তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে, এবং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে যে তারপরে মানবতার সব হচ্ছে ব্যবসায়িক গুরুত্বপূর্ণ অঙ্ক। গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে যে 5 নম্বরের পয়েন্টে আসছে। 5 নম্বরে হচ্ছে যে সাহিত্য, শিল্প, বিজ্ঞান, দর্শন, এই সমস্ত বিষয় পড়তে হবে, জানতে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে কী বলেছে, কেন বলেছে, নির্দিষ্ট একটা কোনো কারণ থাকবে। এই দর্শন হোক আর বিজ্ঞান হোক আর যে কোনো রিলিজিয়ান গ্রন্থ হোক, কোনো একটা কথা বলেছে, নিশ্চয়ই ওর পেছনে কোনো একটা কারণ আছে। যেমন ধরো তোমাকে যদি বলে রাত্রেবেলায় বেরো, তোমার বাবা যদি বলে রাত্রেবেলায় তুমি ঘর থেকে বার হও না, তো নিশ্চয়ই কোনো তো একটা কোনো কারণ হবে। তোমাকে বার হতে রাগ করলে হবে না, তোমাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন এখন রাতে বার হব না। সেই মেন উদ্দেশ্য বই পড়ার ক্ষেত্রেও ঠিক একই। আমাকে মেন জিজ্ঞাসা করে জানতে হবে আমাকে যে আমি দর্শন কেন পড়বো, কী জিনিসের জন্য ব্যবহার হবে, বিজ্ঞান কেন পড়বো, কেন ব্যবহার হবে, ধার্মিক গ্রন্থ কেন পড়বো, কোন জায়গায় ব্যবহার হবে, এরকমভাবে জানতে হবে। এবং সেই হিসাবে তুমি আস্তে 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 সব কিছু জ্ঞান তোমার অর্জন হবে যখনই, তখন তুমি সব জ্ঞান যখনই অর্জন হয়ে যাবে, তখনই তোমার মন স্থির হয়ে যাবে, আচার আচরণ সব ভালো হয়ে যাবে, ধর্মনিরপেক্ষ তুমি হয়ে যাবে, রাষ্ট্রের পক্ষে একটি বক্তাও হয়ে যাবে, তুমি একটা সুখ দুঃখ প্রেম ভালোবাসা সবাইয়ের কাছে তুমি একবারে মিলেমিশে থাকতে পারবে। আর তুমি যদি এখানটায় ফাঁকি মেরে দাও যদি পড়া বা শিক্ষা
তাহলে তুমি কিন্তু বাদবাকিগুলো তুমি মানবতার আচরণ তুমি বুঝতে পারবে না, গোল হয়ে যাবা, গোল, বুঝতে পারলাম। তারপরে চলে আসে হচ্ছে অতীতের পুনরুদ্ধার ও জীবন দর্শন। অতীতের যেমন করেছিল যে অতীতে বলছে যে যেমন বলছে যে গ্রিক ও রোমান দর্শন সাহিত্য মূল্যায়ন হলেও মধ্যযুগে তা লোপ পায়নি, কারণ যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান এবং জায়গা দখল করে মধ্যযুগীয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ঢুকে গেছিল। কারণ তারা কুসংস্কার মানে কি, এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছে, বলছে ওই জলে পড়লে নাকি বা খেলে নাকি ও মানুষ মারা যাবে, এরকমভাবে কুসংস্কারগুলো ঢুকে গেছিলো মানুষের মনে। আস্তে 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 কুসংস্কার বার হলো এবং গির্জার পোপদের, যাজকদের প্রভাব থেকে মানুষ মুক্ত পেল। আস্তে আস্তে মানুষরা চিন্তাবিদ হলো, যুক্তিবিদ হলো এবং জ্ঞানের দিকে চর্চা করতে লাগলো। এবং যখনই জ্ঞান চর্চা করতে লাগলো না, তখনই রোমের বা ইটালির ফ্লোরেন্স শহরের এক হচ্ছে বহুত বড় একটা আর্টিস্ট তৈরি হয়, শিল্প আর্টিস্ট, মানে ছবি এঁকেছিল। ওর নাম হচ্ছে যে লিনিয়ার্দো ভিঞ্চি। এই ছবিটা দেখতে পাচ্ছ, লিনিয়ার্দো ভিঞ্চি। ও বহুত বড় আর্টিস্ট, একটা ব্যবসায়িক মেয়ে, একটা ব্যবসায়িকের বউ ছিল, ওর নাম ছিল মোনালিসা। ওর ছবি পেন্টিং করেছিল, তো তখনকার দিনে পেন্টিং করেছিল, এখনও ব্রিটিশ মিউজিয়ামে আছে। যদি দেখা হয় তো মনে হয় যে অরিজিনাল যেরকম আমি কোনো মেয়েকে দেখি সেরকমভাবে, মানে এরকম আর্টিস্ট তৈরি হয়েছিল শিল্প দিক থেকে। কারণ জ্ঞান যখন অর্জন করেছে যখনই, তখন কিছু না কিছু তো একটা তৈরি করবে। সে তৈরি করার পর কেউ আর্টিস্ট হয়েছে, কেউ আবার মানে এখানে দেখা যাচ্ছে কেউ মাইকেল অ্যাঞ্জেল ভিঞ্চির পরেও এই অনেক কিছু তৈরি করে। সেন্ট পিটার্স গির্জার রং করেছিল, স্ট্যাচু অফ ডেভিড এগুলো তৈরি করেছে। যেমন গ্যালিলিও কি তৈরি করেছিল 1564 থেকে 1642 খ্রিস্টাব্দ। গ্যালিলিওর জীবন অনেক দুঃখে কষ্টে গেছে, কারণ শেষ জীবনে ওকে কারাগারে ভর্তি করে দিয়েছিল। কারণ ওই চন্দ্র, সূর্য, নক্ষত্র যখন গ্রহ ঘুরছে, এই সিদ্ধান্ত দিয়েছিল, যখন পড়বো ঠিক পরে পড়বো, ও দিয়েছিল। ওখানকার পোপ ওকে বলছে আমি এতদিন থেকে ধর্মগ্রন্থে যা লেখা আছে তুমি অমান্য করেছো, তার জন্য ওকে কারাগারে ভর্তি করে দিয়েছিল। তারপরেও কিছু আছে, ওরা প্রমাণ করে, তারপরে গ্যালিলিওকে সঠিক মানে। গ্যালিলিও সে কী বলছে, গ্যালিলিও হচ্ছে ইটালির গ্যালিলিও ছিল 1610 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থ দ্য স্টোরি মেসেঞ্জার হচ্ছে আড়ালে তুলেছি। তার বিকল্প ছিল লেখকের নবজাগরণের সার্থক রূপে দিয়েছিল। গ্যালিলিওর প্রথম কপারনিকাসের সূত্র ধরেই কিন্তু তত্ত্বেই সমর্থন করেন। কপারনিকাস ছিল, তো কপারনিকাস যে তৈরি করেছিল ওর তত্ত্বে কিন্তু সমর্থন করেন, কিন্তু বুন্নের মতো সাহস তিনি দেখাতে পারেননি। কারণ পোপ তাকে এনে বিচার শুরু করলে গ্যালিলিও ভয় পেয়ে বলে দেন যে ভুল করেছে এবং কপারনিকাস ঠিকঠাক বলেনি। কপারনিকাস বলে দিয়েছিল ঠিকঠাক বলেনি, কিন্তু গ্যালিলিওর আবিষ্কৃত টেলিস্কোপে অনেক দূরের জিনিস, বিশেষ করে চাঁদ এবং শুক্র গ্রহর গতিবিধি জানতে সাহায্য করে। এবং তার লেখা স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা বিষয় বই মানুষকে কয়েক শতাব্দী ধরে এগিয়ে নিয়ে গেছে। যখনই কপারনিকাসের তত্ত্ব বিশ্বাস করেনি, গ্যালিলিও প্রমাণ করে দিল যে সূর্যের চারিদিকে, পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। ওরা কিন্তু এই কথা মেনে নিতে পারেনি। গ্যালিলিওকে পোপরা জেলে ভরে দেয়। শেষ জীবনটা গ্যালিলিও অনেক কষ্টতে কাটে। এরকমভাবে মানুষ নতুন কিছু তৈরি করতে শুরু করলো, নবজাগরণ হতে শুরু করলো এবং মানুষের গুরুত্বপূর্ণ মর্যাদা বৃদ্ধি পেল। মানবকেন্দ্রিক ধারণা বিশ্বাস। রেনেসাঁসে কী হলো, সমস্ত মানুষ এই পোপকে সাইডে হাঁটিয়ে দিল, নিয়ে কোনো কিছু একটা তৈরি করতে শুরু করতে লাগলো। কেউ ব্যবসায়িক হয়ে গেল, কেউ বিজ্ঞানী হয়ে গেল, কেউ কোনো কিছু, বেশিরভাগ ইউরোপে কোনো কিছু একটা কিছু খোঁজ করতে শুরু করলো। তার জন্য বেশিরভাগ আমরা দেখতে পাই যে বেশি বিজ্ঞানী, সায়েন্টিস্ট সব ইংলিশ নাম চলে আসে, জন ফেন্স, স্যান, ড্যাশ, এয়ার, মানে যত রকম চলে আসে। কারণ ওরা এই খোঁজের দিকে বেশি বিশ্বাস করতো। তার জন্য ওরা এই 1500 থেকে নবজাগরণের যুগ থেকে সব কিছু ওরা পড়াশুনো করে এত এগিয়ে গেল, সব কিছু খুঁজে দিল সব কিছু ওরা। আর এখন কোনো কিছু খুঁজতে গেলে আমরা জানি সব এটা এরকম করে হয়েছে, কিন্তু তার আগে খুঁজে দিয়েছে। আমরা বই খুলে দেখছি, তার আগে খুঁজে দিয়েছে। এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবং স্বাধীনভাবে কাজ শুরু করতে লাগলো। রেনেসাঁস মানুষের চিন্তাভাবনা রূপান্তরিত ঘটিয়েছে, ধর্মের সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রকৃতির সূচনা করেছে। এবং রেনেসাঁস আর মানবতাবাদ
একসঙ্গে মিক্স হয়ে আজকের দিনে কিন্তু এই সুফল দিনটা আমরা দেখতে পাচ্ছি, সব কিছু তৈরিরও দিন দেখতে পাচ্ছি। তো বুঝতে পারলাম। নেক্সট টপিকে আমরা আলোচনা করব, তারপরে হচ্ছে আবিষ্কার। যখনই কোনো কিছু তৈরি হয়ে গেল, তো কোনো কিছু খোঁজ হয়ে গেল, তারপরে কিন্তু আবিষ্কার হতে শুরু করবে, এবং নেক্সট টপিকে আমরা কে কী আবিষ্কার করেছিল সেটা জানবো। জয় হিন্দ।